দিল্লিতে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। 17 মাস পর সাংবাদিক বৈঠক। এই সাংবাদিক সম্মেলন হলে পরে ভারত সরকার অনুমতি দিক বা না দিক, বাংলাদেশের সাধারণ মানুষের মনে কি বিদ্বেষের স্ফুলিঙ্গ আরেকটু বাড়বে নয়? এটা কি নির্বাচনের আগে আওয়ামী লীগের অস্তিত্ব আরেকবার জানান দেওয়ার চেষ্টা? এখন প্রশ্ন হচ্ছে ওনার এই সাংবাদিক সম্মেলনে উনি কি বলবেন। এই নির্বাচন যে ইনক্লুসিভ হচ্ছে না সেটা বিশ্বমঞ্চে জানান দেওয়ার একটা সরাসরি কৌশলগত কর্মসূচি বলতে পারি। আওয়ামী লীগ কি মনে করেছে এটা মামাবাড়ির মোয়া? আর দিল্লির মাটিতে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেই একেবারে বাংলাদেশে যাওয়ার বিষয়ে তার রাস্তা প্রশস্ত হয়ে যাবে। দিল্লিতে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। 17 মাস পর সাংবাদিক বৈঠক। 12ই ফেব্রুয়ারি ভোটের আগে মাত্র বাকি 24 দিন। কিন্তু প্রশ্ন, তিনি কি সত্যি এবার দিল্লিতে প্রকাশ্য সাংবাদিক বৈঠকে যোগ দেবেন? প্রিয় দর্শক, আজকে সেই উত্তর খুঁজবার চেষ্টা করব। বিশেষ গত দুদিন ধরে একটি খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই খবরের পরিপ্রেক্ষিতেই আজকে অর্থাৎ সোমবার সকালে আমি দিল্লির কয়েকজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। তারাও বিষয়টি নিশ্চিত করছেন যে হ্যাঁ, 23শে জানুয়ারি এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনা এবার প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করবেন। তোমার কাছে প্রশ্ন, 17 মাস পর এই প্রথম প্রকাশ্যে শেখ হাসিনা সাংবাদিক বৈঠক করবেন, সেটি ভারত সরকারের কাছে কি বিব্রতকর নয়, নাকি ভারত সরকারের অনুমতি নিয়েই তিনি এই সাংবাদিক বৈঠক করছেন? দেখো, আমি এখানে কথা যদি বলতে হয় তাহলে আমাকে এইভাবে বলতে হবে, উনি ভারত সরকারের অনুমতি নিচ্ছেন কি নিচ্ছেন না সেটা ভারত সরকার বুঝবে, অনুমতি দিচ্ছেন কিনা এবং উনি অনুমতি নিচ্ছেন কিনা। বিষয়টা আমি গতকালও বলেছি যে বাংলাদেশের দুজন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা দিল্লিতে বসে সাংবাদিক সম্মেলন করেছে, যেটা গণমাধ্যমে ইতিমধ্যেই উঠে এসেছে। এখন তারা বাংলাদেশের আওয়ামী লীগ একটি অত্যন্ত বড় রাজনৈতিক দল, যে কোনো কারণেই হোক, আমরা সকলেই জানি কারণটা কি, নতুন করে আর তারা অবতারণা করতে চাই না, যে সেই দলটা এখন সে দেশে নিষিদ্ধ, তাদের কার্যকারিতাটা নিষিদ্ধ, তারা নির্বাচনে অংশ নিতে পারছেন না। সেই দলের সভানেত্রী, সেই দলের প্রধান যিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সেই অশান্ত বাংলাদেশে তিনি থাকলে আরো বাংলাদেশ অশান্ত হয়ে উঠবে এবং ওনার নিরাপত্তার অভাব বোধ করে উনি দিল্লিতে চলে এসেছেন। এখন ওনাদের দলকে বাদ দিয়ে নির্বাচন হতে যাচ্ছে, ওনাদের দলের যা স্ট্যান্ড পয়েন্ট যে এই নির্বাচনটা ভুয়া নির্বাচন, এটা গণতান্ত্রিক নির্বাচন না, এটা ইনক্লুসিভ নির্বাচন না, বাংলাদেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে, নানান কথা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি যদি সত্যিকারের সচেতন নাগরিক হই, তাহলে আমার পূর্বপুরুষের জন্ম বাংলাদেশে, আমার বাপ ঠাকুরদার জন্ম বাংলাদেশে, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সাধারণ, রহিমের সঙ্গে গোপালের, গোপালের সঙ্গে রহিমের যে সম্পর্ক, যে ছেলেবেলা বাপ ঠাকুরদার কাছে শুনেছি, সেই সম্পর্কের নিরিখে আমি বাংলাদেশের মানুষের সঙ্গে মানুষের বিদ্বেষ, বিরাগভাজন পরিবেশ, সম্পর্কে টানাপোড়েনে অবতারণা যাতে না হয় কোনো ক্ষেত্রে, উচ্চ পর্যায়ে হোক নিম্ন পর্যায়ে হোক, আমি সেটা যদি কোনো উচ্চ পর্যায়ে হয় আমি তার বিরোধ করি। আজকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের কাছে উৎখাত হয়ে এসেছেন। সে দেশের আইন ব্যবস্থায়, আন্তর্জাতিক আদালতে, ট্রাইব্যুনালে বাংলাদেশের তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সাধারণ মানুষ, সমাজ মাধ্যমে বলা হচ্ছে তাকে ফিরিয়ে দেওয়া হোক। শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা টানাপোড়েন সম্পর্ক। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে তো পরে, যে বাংলাদেশের উনি তো দলটা করেছেন বাংলাদেশের মাটি, আজকে ভারতের মাটিতে বসে উনি সাংবাদিক সম্মেলন আদৌ করতে পারবেন কিনা বা করবেন কিনা, বা সেটা প্রকাশ্যে করবেন না ভার্চুয়ালি করবেন, সেটা অনেক পরের কথা। উনি নিজে আমি বলতে দাও, উনি অনেক সম্মানীয়, প্রজ্ঞার মানুষ, শ্রদ্ধার মানুষ, আমি সেটা মানি। উনি বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ সম্মানের। ওনার দেশের উনি কি কারণে জন্য আজকে বাংলাদেশ থেকে সেই অর্থে বিতাড়িত বা উৎখাত হয়ে উনি এসছেন, আবার ওনারা রাজনৈতিক পুনরুত্থানের চেষ্টা করছেন, সেটা স্বাভাবিক, করতেই পারে। সেটা একদমই স্বাভাবিক। ভারতের মাটিতে বসে আমার প্রশ্ন সেটাই। নিরাপত্তার প্রশ্নে ভারত দিল্লির মাটিতে ব্যবহার করার ছাড়া ওনার কিছু উপায় নেই, মানছি উপায় নেই। কিন্তু এটা তো ঘটনা। এই সাংবাদিক সম্মেলন হলে পরে ভারত সরকার অনুমতি দিক বা না দিক, বাংলাদেশের সাধারণ মানুষের মনে কি বিদ্বেষের স্ফুলিঙ্গ আরেকটু বাড়বে নয়? তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নিরিখে ওনারাও জানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন, ওনারা বুঝিয়েছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক। ভারত সরকার নতুন করে বোঝাচ্ছে নতুন প্রেক্ষাপটে যে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সংযোগ যোগাযোগ আছে। আচ্ছা, তুমি বেশ কিছু পয়েন্ট
পয়েন্ট তোমার কথা থেকে আমি জাস্ট নোট করলাম, খুবই প্রাসঙ্গিক বিষয়। আমি ধরে নিলাম, আমি গতকালও বলছি যে তাদের অধিকার আছে বলার, রাজনৈতিকভাবে ফেরার সত্যিকার অর্থে অধিকার আছে, কিন্তু অধিকার রয়েছে তাই বলে যে বিষয়গুলো সাংঘর্ষিক, এই যে তুমি বললে ভুয়ো নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয় এবং ভারতের মাটি ব্যবহার করেন কেন, আমি যদি বলি ভুয়ো নির্বাচনের বিষয়ে, তো তাদের ওপর বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রশ্ন যে তারা যে 3টি পরপর নির্বাচন করেছে সেই নির্বাচনগুলো কি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন ছিল কিনা, বা সেই নির্বাচন কি ভুয়ো ছিল না। দেখো, ইউনূস গত 16 মাসে ইউনূস সরকারের সব কাজ উনি ভালো করেছেন, উনি একজন খুব শক্তিশালী সরকার, এমনটি কিন্তু আমরা প্রথম কলকাতা আমরা একদম পরিষ্কার আমাদের এই জায়গাটায় আমাদের অবস্থান বা দৃষ্টিভঙ্গি আমি সেটা এক্সপ্লোর করছি যে কোনোভাবেই 16 মাসের যে এই সরকারের কর্মকাণ্ড, আমরা যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কাজ করি, অনেক সিদ্ধান্তই বা অনেক বক্তব্যই আমরা আমাদের মতের সঙ্গে যায় না এবং সেটা সমালোচনার যোগ্য। কিন্তু তারপরেও একটি নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ এবং সেই নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়ে গিয়েছে এবং 2024-এর প্রেক্ষাপটও সকলে জানে। তাহলে সেখানে ভারতের মাটি ব্যবহার করে আবার দুদিন আগে একজন আমেরিকাতে থাকেন, দুজন ইউরোপে থাকেন, তো এই 3জন আওয়ামী লীগ নেতা দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে তাদের যে বক্তব্য, আমি দিল্লির একজন সিনিয়র সাংবাদিকের নাম না করে তার সঙ্গে আলোচনা বা তার যে বিভিন্ন লেখা পড়ে আমার যেটা মনে হয়েছে, তারা কিন্তু শুধুমাত্র ডক্টর ইউনূসকেই সমালোচনা করছেন। তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সমালোচনা করছেন না, বিএনপির সমালোচনা করছেন না, জামাতের সমালোচনা করছেন না, এনসিপির সমালোচনা করছেন না, সেই সমস্ত 2-3 জন নেতা করেননি, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছেন। এক্ষেত্রেও বিষয়টি খুবই রহস্যজনক যে তারা বাকি রাজনৈতিক দলগুলোর সমালোচনা না করে শুধু ডক্টর ইউনূসের সমালোচনা কেন করলেন, আমি এটা বাদ দিয়ে ধরলাম। এবার 23শে জানুয়ারি দলটির শীর্ষ নেত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দিল্লিতে আশ্রিত, তাকে সর্বতভাবে দিল্লি সরকার আমাদের রীতি নীতি অনুযায়ী অতিথিকে সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা, নিরাপত্তা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে যে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে একেবারে একটা তুমুল প্রচারণা চালানো হচ্ছে আবার নির্বাচনের আগে, যে শেখ হাসিনা আবার প্রকাশ্যে আসছেন দিল্লিতে এবং তিনি সরাসরি ডক্টর ইউনূস সরকারের যে প্রেক্ষাপটে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, কেউ কেউ যে বলেন যে তিনি পালিয়ে গেছেন, এবং তিনি পালিয়ে গেছেন কিনা আদৌ, বা ওই সময় সেই সময় বর্তমান এই মুহূর্তে যারা সেনা কর্মকর্তা রয়েছেন, ওই সময় যারা সেনা কর্মকর্তা ছিলেন তাদের ভূমিকা কি ছিল, বা তার সরকারের মধ্যে যা অন্যান্য স্টেক হোল্ডার ছিল তাদের ভূমিকা কি ছিল, সেই সমস্ত নিয়ে কিন্তু মুখ খুলবেন বলে মহল থেকে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছে। এবং আওয়ামী লীগ যে সমস্ত গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দিল্লি কলকাতায় যোগাযোগ রক্ষা করে চলেন, সেই সমস্ত সিনিয়র সাংবাদিকরা কিন্তু এটা বলছেন। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি কি সত্যি প্রকাশ্যে এসে বলবেন নাকি তার বক্তব্য ভার্চুয়ালি থাকবে? তাহলে এত ব্যাপারটাকে নিয়ে এত প্রচারণা চালানোর, এটা কি নির্বাচনের আগে আওয়ামী লীগের অস্তিত্ব আরেকবার জানান দেওয়ার চেষ্টা, রিভিল করা? বিষয়টা হচ্ছে যে উনি সশরীরে আসুক বা ভার্চুয়ালি আসুক, এখানে ওনার নিরাপত্তার প্রশ্নে আমার ধারণা উনি ভার্চুয়ালি আসবেন। ঘটনার পরম্পরা কি ঘটেছিল, ওনার কি বক্তব্য, এটাও তো বাংলাদেশের মানুষের এখন জানা উচিত। আমি ধরে নিচ্ছি ভারতের মাটি ব্যবহার করছে। কথায় আছে অতিথি দেবো ভব। উনি একটা দেশের রাষ্ট্রপ্রধান, এখন প্রাক্তন, একটা পরিস্থিতিতে ইন্ডিয়ায় চলে এসেছেন, দিল্লিতে অবস্থান করছেন, তাকে সর্বোচ্চ নিরাপত্তা, গোপনীয়তা দিয়ে ভারত সরকার রেখেছে, এটা ঠিকই। উনি নিজের ইচ্ছায় এসেছে, নিজের ইচ্ছায় যাবেন। আমাদের দেশের মুখপত্র, বিদেশ মন্ত্রকের মুখপত্র জানিয়েও দিয়েছে উনি যতদিন থাকতে চায় থাকতে পারেন, এটা সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ওনার রাজনৈতিক পটভূমি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের বঙ্গবন্ধুর উনি কন্যা, লাস্ট 15 বছরের সরকার ওনারা চালিয়েছেন, সেটা সে দেশের মানুষের বক্তব্য অনুযায়ী ভুয়া ভোট না স্বৈরাচারী, সেটা তারা ভালো জানেন আর বাংলাদেশের মানুষ জানে। ফলাফল কি আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে ওনার এই সাংবাদিক সম্মেলনে উনি কি বলবেন। ওনারটা বলার তো অবশ্যই ভাষা আছে, ওনার বক্তব্য উনি তুলে ধরবেন। আমরা আবারও বলছি অতিথি দেবো ভব। আমি একবার প্রশ্ন তুললাম, ভারতের মাটি ব্যবহার করা হচ্ছে, ভারতের সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি হতে পারে এর মধ্য দিয়ে, অকারণ। এটা গেল এক। 2 হচ্ছে উনি ওনার নিরাপত্তার খাতিরে যেতে পারছেন না। এখন তো স্বাভাবিকভাবে কূটনৈতিকভাবে উনি রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনাকে সেই সুযোগটা দেওয়া উচিত। ভারত সরকার অনুমোদন করছে কি করছে না সেটা পরের কথা। এখন ওনার সাংবাদিক সম্মেলনে তো উনি ওনার অনেক কথা বলবেন, ওনার পক্ষের, ওনার এন্ডে।
আত্মপক্ষ সমর্থনের তো কথা বলতে দিতে হয়, যা যা ঘটে গেছে এখন তুমি বলবেন, স্বাভাবিকভাবে বলবেন, রাজনৈতিকভাবে বলবেন, এবং সেটা দেশের মানুষকে যেমন জানান দেওয়া, আন্তর্জাতিক মঞ্চকেও ব্যবহার করা। এখন এর ফলনে পরিচয়তে কি হয়? এটা কি ধোঁয়াশার রাজনীতি? কারণ 17 মাস ধরে শেখ হাসিনার রাজনীতির সামনে নেই, প্রকাশ্যে আসেননি, বাংলাদেশের মাঠে নেই, রাস্তায় নেই। না, ধোঁয়াশার রাজনীতি কেন বলবো? ধোঁয়াশার হঠাৎ রাজনীতি কি বলবো? এটা একেবারে প্রকট রাজনীতি। এটা তো প্রকট রাজনীতি। ধোঁয়াশার রাজনীতি হলে 14 মাসের মাথায় বলতো। 12ই ফেব্রুয়ারি ইলেকশন, সে বলছেন 23শে জানুয়ারি গিয়ে 7 দিন আর 7 দিন আর ওদিকে 12 দিন, 12 সাথে 19 দিন। টাটকা বলবে তো, টাটকা বল, কারণ টাটকা বলবে। আর বাংলাদেশে তো প্রচারণা শুরু হয়ে গেছে, তাই না? রাজনৈতিক দলগুলো তো প্রচারে অলরেডি নেমে পড়েছে। না, নিঃসন্দেহে তাই। তুমি বলতে চাইছো যে তো 12ই এখন তো ফেব্রুয়ারি উনি অংশ নিচ্ছেন না, ভোটে অংশ নিতে পারছেন না, এখনই তো ওনার বলার সময়। সেই কারণে উনি সাংবাদিক সম্মেলন করে বলবে, একটা আন্তর্জাতিক মহলে একটা আলোড়ন তোলার চেষ্টা করবে। কিন্তু সে আলোড়ন তোলার চেষ্টায় চিরে কতটা ভিজবে, এটা গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 17 মাসে সরকারটা চালাচ্ছে কি? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। তো ন্যাচারালি তার দিকেই তো আঙুল তুলবে, সেই তো পরিচালনা করছে। তারেক রহমান তার পরিচালনা করছেন না, বা জামাত ইসলাম তো করছেন না, এনসিপি তো করছে না, উপদেষ্টা মন্ডলীরা করছে, তার মধ্যে উনি প্রধান। তো দোষ তো সব ওনার ঘাড়ে গিয়েই পড়বে। মানে আমরা বলছি না, মানে ওনাদের বক্তব্য অনুযায়ী ওরা যদি সাংবাদিক সম্মেলনে বলে যত নষ্টের গোড়া ডক্টর ইউনূস, ওনাকেই তো বলবে। তুমি কি মনে করো যে এই যে যেটা প্রকাশ্যে আসছেন দলটির নেত্রী, শীর্ষ নেত্রী, সত্যি প্রকাশ্যে আসবেন নাকি একদম? আমার মনে হয় না উনি প্রকাশ্যে আসবেন। নিরাপত্তার খাতিরে হয়তো প্রকাশ্যে আসবেন না, আমার ধারণা। বা প্রকাশ্যে এসে বিবৃতি দেওয়া বা সাংবাদিক সম্মেলন করা, এটা ভারতের নিরাপত্তা বিভাগ, ভারতের সংশ্লিষ্ট মন্ত্রক আছে, তারা এটাকে আদৌ অনুমোদন দেবে কিনা। মূল ব্যাপারটা আমার ধারণা নিরাপত্তার প্রশ্ন থাকতে পারে। এখন তুমি বুঝতেই পারছো যে মানে এখন একটা যে আবহাওয়া চলছে, যে বাংলাদেশের এই তুমি জানো যে টি-20 বিশ্বকাপের নিরাপত্তার প্রশ্নে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, আমার ধারণা নিরাপত্তার প্রশ্নে উনি হয়তো সামনাসামনি আসবেন না, ভার্চুয়ালি হয়তো উনি অংশ নেবেন। সেটা কি হবে সেটা তো এটা আমরা জাস্ট এটা কল্পনা করেই বলছি, এটা তো কোনো বাস্তবতা এখনো কিছু নেই। সেটা 23শে জানুয়ারি না আসলে বোঝা যাবে না। এখন বিষয়টা হচ্ছে যে এর একটা ইম্প্যাক্ট কতটা পড়বে জানি না, কিন্তু একটা পড়বে। মানে এই যে সেটা উনি নো ভোট যে উনি প্রচারণা ডাক দিয়েছেন নো ভোট, ইম্প্যাক্ট সেটা একটা পড়বে। কিন্তু ভোটের একটা ভোট বাক্সের ইম্প্যাক্ট কতটা পড়বে সেটার চাইতেও এই নির্বাচন যে ইনক্লুসিভ হচ্ছে না, সেটা বিশ্বমঞ্চে জানান দেওয়ার একটা সরাসরি কৌশলগত কর্মসূচি বলতে পারে। মানে আওয়ামী লীগের বক্তব্য থাকবে যে আমাদের ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্য নয়, আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না, সেটা একটা বাস্তব ইনক্লুসিভ রাজনীতি। ইলেকশন নয়, সেটা বলার একটা কর্মসূচি নিয়েছে হয়তো প্রথম ধাপে, এটা জানান দেওয়া। একদমই তাই। কিন্তু কিন্তু সব জানান দেওয়াটাই কি জানো তো শেষ পর্যন্ত বাস্তবতা। কোথাও একটা আছে, আজকের কাগজেই বোধহয় কোথায় কলকাতার কাগজে দেখছিলাম, কতগুলো শর্ত দিয়েছে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলেই তবে তার দেশে তিনি প্রত্যাবর্তন করবেন। কি মামলা তুলে নেওয়া, বন্দীদের মুক্তি দেওয়া, রাজনৈতিক বন্দীদের, এরকম বেশ কিছু শর্ত দেখছিলাম। সবটাই মানে ওনারা বাংলাদেশের মানুষের মনে বা বাংলাদেশের আইন ব্যবস্থায় যে ওনারা দোষী সাব্যস্ত হয়েছে বা যারা আটক হয়েছে বা যা রটনা বা ঘটনা ঘটেছে, সবটাই ইরেজার দিয়ে মুছে ফেলার মতো পরিবেশ হলে তবেই তারা প্রত্যাবর্তন করতে পারবে। আওয়ামী লীগ কি মনে করেছে এটা মামাবাড়ির মোয়া? 1400 সে মানুষের মামা বাড়ির মোয়া না মামার বাড়ির মোয়া আমি ঠিক জানি না। আমি একটা জার্নালে দেখছিলাম, কলকাতার একটা বোধহয় কাগজে এই সময় বলে একটি পত্রিকার একটা হেডলাইন দেখছিলাম। তুমি আওয়ামী লীগের বয়ান পাঠ করছিলে, তো সব আমাদের দর্শকদেরও তো বক্তব্য থাকবে, আমি দর্শকদের বক্তব্যই বলছি। আমাদের দর্শকরা নিশ্চয়ই বলবে যে এটা কি মামাবাড়ির মোয়া কিনা। 1400 জনের বেশি মানুষকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে এই গুলিটা তাদের দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে করা হয়নি, ওইটা একটি বড় ডিজাইনের অংশ হিসেবে হয়েছে। আর তুমি এর আগেও প্রশ্ন করেছো, যদি ডিজাইনের অংশ হয়ে থাকে, প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন তো আপনি, তাহলে আপনার পুলিশ প্রশাসনের ব্যর্থতা ছিল। সেই প্রশ্নের উত্তর ধরো আমি কারো নাম করে বলছি না, আমি 1400 লোককে মারলাম যেন ভাবেই মারা গেছে, কিন্তু তার পাল্টা আমি মামাবাড়ির মুয়া পেতে চাইছি। তো সেই ক্যারেক্টারটা যদি সেরকম হয়, তাহলে বাংলাদেশের মানুষ কি উত্তর দেবে? আর দিল্লির মাটিতে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেই একেবারে বাংলাদেশে যাওয়ার বিষয়ে তার রাস্তা প্রশস্ত হয়ে যাবে। মানে এটা কি আওয়ামী লীগের মতো একটা পোড় খাওয়া রাজনৈতিক দল, যে দলটির ডাকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক মতামত ভেঙে একটা মুক্তিযুদ্ধকামী একটা জনতা মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই রাজনৈতিক দলটি যার সঙ্গে ইতিহাস, ঐতিহ্য, সম্প্রীতি জড়িত, সেই রাজনৈতিক দলের এই নেতারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, সেটা বাংলাদেশের এই নতুন বাস্তবতায় বাংলাদেশের কাছে তো গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। তুমি কিভাবে দেখছো?
তুমি বলছো মনে হয় না, আমি তো বলছি যে মনে যে হয় না যেটা বলছো, এটাকে তুমি মানে যদি পিলার হিসাবে স্থায়ী করো, কনফার্ম করো, তার উদাহরণ তো আমরা 24শে আগস্ট, এই 5ই আগস্ট দেখেছি 2024-এ। আমার মনে হয় কি জানো পরমাশিস, আমি আমাদের দর্শক বা আমাদের যারা নিয়মিত দেখেন আমাদের ভিডিওগুলো যারা সংরক্ষণ করেন তাদের জন্য ভালো হবে আমরা গভীরভাবে আমরাও বিষয়টি বিশ্লেষণ করি। আমার মনে হয় এই ধরনের সাংবাদিক বৈঠক থেকে যদি নিজেদের কৃতকর্মের ফল বা কৃতকর্মের জন্য অনুশোচনা বা বাংলাদেশের মানুষের প্রকৃত মানে সেন্টিমেন্টটাকে বুঝে যদি তারা এইটা বলেন যে বাংলাদেশে তাদের সময়কার যে ঘটনা ঘটেছে বা যে 2024-এর 5 আগস্টের আগে জুলাই গণহত্যার যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে শনাক্ত করা হবে এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে যায় বা ফিরে যাওয়ার সুযোগ বাংলাদেশের সাধারণ মানুষ দেন, তবে সেই অভিযুক্তদের কাঠগড়ায় তোলা হবে। যে এই কথা বললে আমার মনে হয় আওয়ামী লীগের বাংলাদেশে ফেরা হয়তো সামনের নির্বাচনে হয়তো তারা অংশ নিতে পারবেন না, কিন্তু পরের নির্বাচন থেকে কিন্তু আমার বিশ্বাস যে তারা যদি এই অনুশোচনা বা তাদের এই আত্ম উপলব্ধি তারা যদি প্রকাশ করে, তারা যদি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েই বলে, বাংলাদেশের মানুষ তো তাদেরই মানুষ, তাদের জন্যই তো তারা রাজনীতি, আওয়ামী লীগ রাজনীতি করে, তাদের জন্যই তো এরকম যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু, ঢাকার মেট্রো, চট্টগ্রামে উন্নয়ন, এত উন্নয়নমূলক কাজ করেছে। দুর্নীতির কথা ছেড়ে দিলাম, বিদেশে টাকা পাচারের কথা ছেড়ে দিলাম। দেখো, তোমার এই বক্তব্য যদি আওয়ামী লীগের নেতারা শোনে, তাহলে তারা তোমাকে তাদের পরামর্শদাতা, গুড পরামর্শদাতা হিসেবে তোমাকে তারা নিয়োগ দেবে। তারা নিয়োগ দেবে তাকেই যে ষড়যন্ত্রের কথা বেশি করে বলবে। ষড়যন্ত্র হয়েছিল, পিছন থেকে ছুরি মারা হয়েছিল, একটা বড় ষড়যন্ত্র হয়েছিল, যেটা ওনারা প্রথম থেকেই বলে আসছে। এতদিন পরে 17 মাস পরে উপলব্ধির কথা কেন বলবে? গত দুদিনের আগের যে সাংবাদিক সম্মেলন, সেখানে আমরা কি দেখলাম? হঠাৎ করে এই সিদ্ধান্ত হবে কেন? আর সেটা যদি সর্বোচ্চ নেত্রীর মুখ দিয়ে সাংবাদিক সম্মেলন করে বলা হয়, তাহলে পিছন থেকে ডিম ছোড়া দেখেছিলাম কেন? তাহলে শাটডাউন দেখেছিলাম কেন? তাহলে ঝটিকা সফর মিছিল দেখেছিলাম কেন? আমি সাংবাদিক সম্মেলনের কথা বললে তো এই সাংবাদিক সম্মেলন হওয়াতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ বেশ কয়েকজন সাংবাদিক যারা এই মুহূর্তে ভারতেই রয়েছেন তারা আক্ষেপ করে বলেছেন যে আওয়ামী লীগের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ যে সমস্ত মানুষগুলোর জন্য আওয়ামী লীগের এই পরিণতি তারাই এখন আবার ঘোরাফেরা শুরু করেছে। অর্থাৎ ইঙ্গিত করেছেন যে দলনেত্রীর সামনে আবার দিল্লিতে তারা হাজির হয়েছেন এবং এই সমস্ত মানুষের জন্যই তো আওয়ামী লীগের পতন হয়েছিল বলে ওই সাংবাদিক ইঙ্গিত দিয়েছেন তার ফেসবুক পোস্টে। আমার ঘনিষ্ঠ ওই সাংবাদিক বন্ধুটি সেই জন্য নিচুতলার কর্মীরা গা ভাসিয়ে দেবে যেদিকে নিরাপত্তা। নেতারা তো বিদেশে, নিচুতলার কর্মীরা কোথায়? তারা তো নৌকোয় ভেসে বেড়াতে পারবে না। ওটা তো প্রতীকটাই তো নেই। নিচুতলার কর্মীরা কোথায় যাবে যেখানে নিরাপত্তা পাবে, আশ্রয় পাবে? একদমই শেষ করব পরমাশিস, আজকের আলোচনা শেষ করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সময় জুড়ে রয়েছো আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন আলোচক বিশ্লেষক পরমাশিস খোসরায়। শেষ করব আজকের এই আলোচনা, তবে শেষ করার আগে আমরা যেরকম ভাবে শেষ কিছু কথা বলি আজকেও সেরকম বলবো যে সাংবাদিক বৈঠক যদি আদৌ হয় তাহলে সেটা কি রাজনৈতিক কামব্যাক নাকি শুধুই আন্তর্জাতিক ক্যামেরার সামনে অবস্থান স্পষ্ট করার চেষ্টা? আর যদি শেষ পর্যন্ত নাই হয় এই সাংবাদিক বৈঠক, তাহলে সেটা সবচেয়ে বড় বার্তা হবে আওয়ামী লীগের রাজনীতি এখন বাস্তবের চেয়েও ঘোষণায় বড় বেশি ভর করছে। 12ই ফেব্রুয়ারি ভোটের আগে আর মাত্র সময় 24 দিন। এই সময়ে শেখ হাসিনার দিল্লিতে প্রকাশ্যে আসা বাস্তব ঘটনা নাকি রাজনৈতিক গুজব? তিনি আসবেন নাকি এটাও বাংলাদেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মতো শোনা যাবে কিন্তু দেখা যাবে না? তাই প্রশ্নটা খুব সঙ্গতই, রাজনীতি কি এখনো আওয়ামী লীগের হাতে নাকি সময় অনেক আগেই তাদের পেরিয়ে গিয়েছে? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এই ভিডিওর কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা গোটা ভিডিওর অংশের সঙ্গে আপনি ভিন্ন মত দিতে পারেন। আপনার মূল্যবান মতামত প্রতিদিনকার মতো মন্তব্যের কলমে লিখে জানাতে পারেন।